এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে কে বড়, সন্ন্যাসী না গৃহস্থ ব্যক্তি? স্বামী বিবেকানন্দ বিষয়টি একটি গল্পের মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আজ মূলত সেই গল্পটি শোনাব। স্বামীজি বললেন, আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হতে হলে প্রথমে নিজের উপর, তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা আবশ্যক। যার নিজের উপরেই বিশ্বাস নেই, তার কখনো ঈশ্বরে বিশ্বাস আসতে পারে না। যিনি যুদ্ধে ভয় পান না, স্বদেশের জন্য যুদ্ধ করে যদি তাঁর মৃত্যু হয়, তিনি যে সম্মান পাবেন, আবার যোগীরা ধ্যানের দ্বারাও সেই সম্মান লাভ করবেন। একজনের পক্ষে যা কর্তব্য, অন্যজনের পক্ষে তা কর্তব্য নাও হতে পারে। কোনোটি ছোট বা বড় নয়, তবে দুর্বলতা মাত্রই সব সময়ের জন্য তা ঘৃণ্য ও পরিত্যাজ্য। বেদে অভয় শব্দটি বারবার বলা হয়েছে। কোনো কিছুকেই ভয় করো না, ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ থেকে বিচ্যুত করে, নানা পাপ কর্মে টেনে নিয়ে যায়। তাই জগতে ঘৃণা ও উপহাসের দিকে লক্ষ্য না করে অকুত ভয়ে নিজের কর্তব্য করে যেতে হবে। যদি কেউ সংসার থেকে দূরে গিয়ে ঈশ্বরের উপাসনা করতে চান, তবে তাঁর এরকম ভাবা উচিত নয়, যারা সংসারে থেকে জগতের ভালো করার চেষ্টা করছেন তাঁরা ঈশ্বরের উপাসনা করছেন না। আবার যারা স্ত্রী পুত্রদের নিয়ে সংসারে আছেন, তাঁরা যেন সংসার ত্যাগীদের ভবঘুরে মনে না করেন। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই বিষয়টি আমি একটি গল্পের দ্বারা বোঝাবো। কোনো এক দেশে এক রাজা ছিলেন। সেই রাজা তাঁর রাজ্যের সব সাধু সন্ন্যাসীদেরকে জিজ্ঞাসা করতেন, যে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন সে বড়, না যে বাড়িতে থেকে সংসারের কর্তব্য পালন করছেন সে বড়? অনেক বিজ্ঞ লোক এই সমস্যার মীমাংসা করার চেষ্টা করলেন। কেউ বললেন সন্ন্যাসী বড়। রাজা তখন তার প্রমাণ চাইলেন। তাঁরা যখন প্রমাণ দিতে পারলেন না, তখন রাজা তাদের বিয়ে করে সংসারী হওয়ার আদেশ দিলেন। আবার অনেকে বললেন স্বধর্মপরায়ণ গৃহস্থই বড়। রাজা তাদের কাছেও প্রমাণ চাইলেন। যখন তাঁরা প্রমাণ দিতে পারলেন না, তখন তাদেরকেও তিনি গৃহস্থ করে নিজের রাজ্যে বাস করালেন। অবশেষে আসলেন এক যুবা সন্ন্যাসী। রাজা তাঁকেও একই রকম প্রশ্ন করলেন। সেই যুবা সন্ন্যাসী তখন বললেন, হে রাজন, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। রাজা বললেন, তবে এ কথা প্রমাণ করুন। সন্ন্যাসী বললেন, হ্যাঁ, অবশ্যই আমি প্রমাণ করব, তবে তার জন্য কিছুদিন আপনাকে আমার মতো করে আমার সাথে থাকতে হবে, তাহলেই আমি প্রমাণ করতে পারব। রাজা রাজি হয়ে সন্ন্যাসীর সাথে পথে বেরিয়ে পড়লেন। পথে চলতে চলতে বেশ কয়েকটি ছোট ছোট রাজ্য পেরিয়ে একটা বড় রাজ্যে তাঁরা এসে উপস্থিত হলেন। সেখানে এসে দেখলেন খুব বড় একটা অনুষ্ঠান হচ্ছে। অনেক জাঁক জমকের সাথে সেই রাজ্যের রাজকুমারীর স্বয়ম্বর সভা হচ্ছে। এই রাজকুমারী পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন। এর আগেও তাঁর দুবার স্বয়ম্বর সভা হয়েছে, কিন্তু তিনি কাউকেই পছন্দ করতে পারেননি। এবার তাই আরও অনেক বড় করে এই স্বয়ম্বর সভা হচ্ছে। আগের দুবার থেকে এবার অনেক বেশি লোক সমাগম হয়েছে। সিংহাসনে বসে রাজকুমারী সভায় প্রবেশ করলেন। তাঁর বাহকরা তাকে সভার মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে লাগলেন। রাজকন্যা কারোর দিকে তাকালেন না। সবাই ভাবতে লাগলো আগের দুবারের মতো এবারও সভা ভণ্ডুল হয়ে যাবে। এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত হলেন। তাঁর রূপের প্রভা দেখে মনে হলো স্বয়ং সূর্যদেব আকাশ থেকে ধরাতলে নেমে এসেছেন। তিনি সভার এক কোণে দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে। এমন সময় রাজকন্যা সহ সেই সিংহাসনটি তাঁর কাছে এলো। রাজকন্যা পরম রূপবান সন্ন্যাসীকে দেখা মাত্র বাহকদেরকে থামতে বলে সন্ন্যাসীর গলায় বড় মাল্য অর্পণ করলেন। যুবা সন্ন্যাসী সাথে সাথে সেই মালা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলেন, এই কি নির্বুদ্ধিতা! আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিবাহের অর্থ কি? সেই দেশের রাজা মনে মনে ভাবলেন, লোকটি বোধহয় খুবই দরিদ্র, তার জন্য রাজকন্যাকে বিবাহ করতে সাহস পাচ্ছে না। তাই তিনি বললেন,
আমার কন্যার সাথে তুমি এক্ষুনি অর্ধেক রাজত্ব পাবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য। এই কথা বলে তিনি সন্ন্যাসীর গলায় আবার বড়মাল্য পরিয়ে দিলেন। কি বাজে কথা, আমি বিয়ে করতে চাই না, তবু এ কি বলে সন্ন্যাসী পুনরায় মালা ফেলে দিয়ে সেই সভা থেকে প্রস্থান করলেন। এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এত অনুরক্ত হয়েছিলেন যে তিনি বললেন, হয় আমি একে বিয়ে করব, নতুবা মরব। রাজকন্যা তাকে ফিরিয়ে আনার জন্য তার পিছন পিছন এগিয়ে গেল। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে সেখানে এনেছিলেন, তিনি বললেন, চলুন রাজামশাই, আমরা এই দুজনের পিছনে পিছনে এগিয়ে যাই। এই বলে তাঁরা অনেকটা দূরত্ব রেখে তাদের পিছন পিছন চলতে লাগলেন। যে সন্ন্যাসী রাজকুমারীর পানিক গ্রহণে অসম্মত হয়েছিলেন, তিনি রাজধানী থেকে বের হয়ে কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়ে চলতে চলতে এক বনের মধ্যে প্রবেশ করলেন। রাজকন্যাও তাকে অনুসরণ করলেন। অন্য দুজনও দূরত্ব বজায় রেখে তাদের পিছনে পিছনে চললেন। এই যুবক সন্ন্যাসী ওই বনটিকে খুব ভালোভাবে চিনতেন। কোথায় ঘন জঙ্গল, কোথায় আঁকা বাঁকা পথ, সব তিনি জানতেন। সন্ধ্যা হয়ে আসছে, হঠাৎ তিনি ঘন জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। রাজকন্যা অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর দেখতে পেলেন না। তখন তিনি একটি গাছের তলায় বসে কাঁদতে লাগলেন, কারণ তিনি ওই বন থেকে বাইরে আসার পথ জানতেন না। তখন এই সন্ন্যাসী আর তাঁর সাথে রাজা তাঁর কাছে এসে বললেন, কেঁদো না, আমরা তোমাকে এই বনের বাইরে যাবার পথ দেখিয়ে দেব, কিন্তু এখন ঘন অন্ধকার, এতে পথ খুঁজে পাওয়া বড় কঠিন। এই একটা বড় গাছ আছে, এসো আজ আমরা এর তলায় বিশ্রাম করি, সকালে তোমার বাইরে যাওয়ার পথ দেখিয়ে দেব। সেই গাছে এক পাখির বাসা ছিল। তাতে একটি পাখি, পক্ষিণী ও তাদের 3টি ছোট ছোট শাবক থাকত। পাখিটি গাছের নিচের দিকে তাকিয়ে দেখল গাছের তলায় 3 জন লোক, এবং সে পক্ষিণীকে বলল, দেখো কি করা যায়, আমাদের ঘরে কয়েকজন অতিথি এসেছেন, শীতকাল আর আমাদের কাছে আগুনও নেই। এই বলে সে উড়ে গেল, ঠোঁটে করে একখণ্ড জ্বলন্ত কাঠ নিয়ে আসলো এবং সেটা অতিথিদের সামনে ফেলে দিল। তাঁরা সেই অগ্নিখণ্ডে কাঠ কুটা দিয়ে আগুন প্রস্তুত করলেন, কিন্তু পাখিটির তাতেও তৃপ্তি হলো না। সে তার স্ত্রীকে বলল, প্রিয়ে, আমরা কি করি? এদের খেতে দেওয়ার মতো তো কিছুই আমাদের ঘরে নেই, কিন্তু এরা ক্ষুধার্ত আর আমরা গৃহস্থ। ঘরে কেউ আসলে তাকে খেতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যত দূর পারি করব, এদেরকে আমি আমার শরীরটা দেব। এই বলে সে উড়ে গিয়ে সেই আগুনের মধ্যে ঝাঁপ মারল ও মরে গেল। অতিথিরা তাকে পড়তে দেখে তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করলেন, কিন্তু সে এত দ্রুত এসে আগুনে পড়ল যে তাকে বাঁচাতে পারলেন না। পক্ষিণী তার স্বামীর কাজ দেখে মনে মনে বলল, এরা 3 জন আছেন আর তাদের খাবার জন্য মাত্র একটি ছোট পাখি, এ যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হতে না দেওয়া, তাই আমি আমার শরীরও এদের জন্য উৎসর্গ করি। এই বলে সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়ে মরে গেল। শাবক 3টি সব দেখল, কিন্তু এতেও 3 জনের পর্যাপ্ত খাদ্য হয়নি দেখে বলল, আমাদের পিতা মাতা যতদূর সাধ্য করলেন, কিন্তু তাও তো যথেষ্ট হলো না। পিতামাতার কাজ সম্পূর্ণ করতে চেষ্টা করা সন্তানদের কর্তব্য। অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হোক। এই বলে তারা সকলে মিলে আগুনে ঝাঁপ দিল। ওই 3 ব্যক্তি যা দেখলেন তাতে আশ্চর্য হয়ে গেলেন। তাঁরা কিন্তু পাখিগুলোকে খেতে পারলেন না। কোনো রকমে তাঁরা অনাহারে রাত্রি কাটালেন। সকাল হলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখিয়ে দিলেন এবং তিনি তাঁর পিতার কাছে ফিরে গেলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করে বললেন, রাজন, দেখলেন তো, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি সংসারে থাকতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আর যদি সংসার ত্যাগ করতে চান তবে ওই যুবক সন্ন্যাসীর মতো হন, যার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হয়েছিল। যদি গৃহস্থ হতে চান তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকুন। আর যদি আপনি ত্যাগের জীবনই বেছে নেন
তবে সৌন্দর্য, ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেও দৃষ্টিপাত করবেন না। প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যা কর্তব্য তা অপরজনের কর্তব্য নয়। ধন্যবাদ।